তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিমি এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন রোগে ১,৪৪৭। সীমান্তে সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বৃষ্টিতে রাজধানীর অলিগলি ও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ভারী বর্ষণ হতে পারে আরও ২-৩ দিন। দারিদ্র্য কমানো ও নতুন কর্মসংস্থানের নির্দেশনা নেই বাজেটে, বলছে সানেম। কর কাঠামো সংস্কারের তাগিদ। রাজধানীতে গাড়ি ছিনতাই চক্রে ৬ সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। দেশে ২৪ ঘন্টায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ৪৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৪ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৪৪৭ জন, আগের দিন ছিল ১,৮৮৭ জন। এদিকে সীমান্ত এলাকায় করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১,৪৪৭ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১.০৩%। ৩৯ দিনের মধ্যে এটাই করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি। এ পর্যন্ত দেশে শনাক্ত হল ৮,০৯,৩১৪ জন করোনা রোগী। একদিনে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে পুরুষ ৩০ এবং নারী ১৩ জন। এদের ২১ জনের বয়স ৬০ বছরের বেশি। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১২,৮০১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়িয়ে পড়ায় দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখনই সতর্ক হয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। তাই সীমান্ত এলাকায় কঠোর লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। একটা হচ্ছে উৎসাহিত করতে হবে প্রতিরোধ ব্যবস্থাপনায়, মাস্ক মাস্ক মাস্ক। দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ১৫টা জেলায় যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যকর্মী, ট্রেন চিকিৎসক এবং অক্সিজেন ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। একদিনে সুস্থ হয়েছেন ১,৬৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,৪৯,৪২৫ জন করোনা রোগী। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণের মৃত্যুহার বেড়েই চলেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় সংক্রমণ ও মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩০টি সীমান্তবর্তী জেলা ৬০টিতে ঈদের পর থেকে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এর মধ্যে রাজশাহীর অবস্থা সবচেয়ে খারাপ। এক সপ্তাহ আগেও যেখানে শনাক্তের হার ছিল ৩০% নিচে, শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪৯.৪৩%। রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭,৫৯৮ জনের, মৃত্যু হয়েছে ৯৩ জনের। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত ১,১৪২ জন আর মৃত্যু হয়েছে ৫১ জনের। এছাড়া নওগাঁয় শনাক্ত হয়েছে ২,০৫২, মারা গেছে ৪৫ জন। প্রতিদিনই প্রায় সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি থাকছে, যার কারণে অনেক রোগীকে আমরা শয্যা ভর্তি করতে সমর্থ হচ্ছি না। অনেককে দেখাচ্ছে আমাদের, বিশেষ করে যাদের শুধুমাত্র অক্সিজেন লাগছে তাদেরকেই আমরা হাসপাতালে ভর্তি রাখছি, আর যাদের অক্সিজেন ছাড়া, যাদের মোটামুটি বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব, তাদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। কোভিড রোগী বেড়েছে সাতক্ষীরাতেও। সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, ৩০ মে করোনা শনাক্তের হার ছিল ৪০.৬৫%। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২.৬৮%। একটু বয়স বেশি, কোমরবিডিটি আছে, এদের একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে এসে হয়তো ৩-৪ দিনের মধ্যে তারা হয়তো বাঁচানো যাচ্ছে না। তো সেটা তো একটা ব্যাপার আছেই। তো আর রুগী বাড়লে কিছুটা আসলে রেট তো বাড়বে। কারণ আমাদের যদি আগে হিসাব করেন, আগে অল্প মারা যেত, সেখানে রুগী ছিল মনে করেন যে আপনার ৬০-৭০ এরকম। তো এখন মনে করেন যে আপনার ২২৫-২৪ জন রুগী আজকে। তো এত রুগী, এই পরিমাণ রুগী আসছে, সবার অক্সিজেন সমস্যা। তো এই জন্যই রুগীর আসলে আনুপাতিক হারে একটু মৃত্যুর রেটটা বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছে ৭,২২১ জনের, মৃত্যু হয়েছে ৮১ জনের।
করোনা সংক্রমণ রোধে রাজশাহী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ সহ ৮ জেলার কিছু এলাকায় বিধিনিষেধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারীর ১.৫ বছর পার হলেও দেশের ৬৪ জেলার ৩২টিতেই করোনার নমুনা পরীক্ষার RT-PCR ল্যাব নেই। এমনকি উচ্চ সংক্রমণ জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলাতেও নেই PCR ল্যাব। ফলে এই ৩২ জেলার নমুনার ফল পেতে অন্য জেলার ল্যাবের উপর নির্ভর করতে হচ্ছে। এতে ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চাঁপাইনবাবগঞ্জ এখন দেশে করোনার উচ্চ সংক্রমণ জেলা। জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। তবে এখানে এখনো PCR ল্যাব স্থাপন হয়নি। করোনার নমুনা সংগ্রহ করে প্রতিদিন পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহীতে। কোনো PCR ল্যাব নাই, আমাদেরকে রাজশাহী পাঠাতে হয়। রাজশাহী পাঠাতে গিয়ে ওখান থেকে রিপোর্ট আসতে দেরি হয়, কাজে করোনা রোগীর ডায়াগনোসিসে দেরি হয়। সাসপেক্টের উপরে আমাদেরকে অনেক সময় নির্ভর করতে হয় যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসে। বর্তমানে অধিক সংক্রমণের জেলা নওগাঁ ও নাটোরে নেই PCR ল্যাব। এই দুই জেলাকে নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর ওপর নির্ভর করতে হচ্ছে। ফলাফল পেতে 2 থেকে 3 দিন লেগে যায়। সপ্তাহে 3 দিন গাড়ি যায় এবং যেদিন গাড়ি যায় তার পরের দিন সন্ধ্যাতে পেয়ে যায়। অর্থাৎ আমাদের রেজাল্ট পেতে সর্বোচ্চ 2 দিন 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা এরকম লাগছে, এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। PCR ল্যাব নাই, এটা থাকলে হয়তো আমরা আরো অনেকটাই সুবিধা পেতাম। যদি এটা আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা ওই দিনের রিপোর্ট আমরা ওই দিনই পাবো। এতে আমাদের রোগীর প্রকৃত রোগীর সংখ্যা নির্ধারণ করতে সুবিধা হবে এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট সহ আইসোলেশনে রাখতে পারব। দেশে মোট 131টি করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাব রয়েছে। এর 80টি ঢাকায়, বাকিগুলো 31 জেলায়। স্বাস্থ্য দপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 32 জেলায় নেই PCR ল্যাব। সব জায়গায় সব জেলায় PCR ল্যাব দেওয়ার জন্য প্রসেসের মধ্যে আছে। কিছু আমাদের মেশিনপত্র এসে গেছে, হয়তো কোনোটা আসছে, বা আসলে তো স্ট্রাকচারালও চেঞ্জও দরকার, সেগুলো কাজ চলছে। সবই প্রক্রিয়াধীন এবং অ্যান্টিজেন টেস্ট হয়। ওই সব জায়গায় অ্যান্টিজেন টেস্ট জিন এক্সপার্ট মেশিন দেওয়া হয়। সারা দেশে 44টি জিন এক্সপার্ট মেশিন আছে, যা দিয়ে খুব অল্প নমুনা পরীক্ষা করা যায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী সোমবার পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন জানান, শুক্রবার তার কিছু পরীক্ষা করা হয়েছে, শনিবার আরও কয়েকটি পরীক্ষা করার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে খালেদা জিয়ার পুরনো ওষুধের সঙ্গে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। এরই মধ্যে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি প্রধানকে। তিনি কবে বাসায় ফিরবেন তা নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। 11 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। 27 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মুষলধারে বৃষ্টিতে রাজধানীর অলিগলি প্রধান সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছে নগরবাসী। সকালে ও দুপুরে 2 দফা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন মানুষ। সকালে বৃষ্টিতে আটকা পড়েন অফিসগামীরা। দুপুরে আবারও শুরু হয় বৃষ্টি। 1 ঘন্টা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু আগামী 2 দিনে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী 10 জুনের পর থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে। বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মহাখালী থেকে পুরো আসলাম, পুরা রোডেই পানি, পুরা রোড কোনো জায়গায় যে নাবিস কোমরে দেখা যায় পানি, হইতে কোমরমান পানি, চলতে ফিরতে খুব সমস্যা। বৃষ্টি হইলে এরকম পানি জমে থাকে, ভিতরে এলাকায় আরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আসি ফারাংবেট থেকে, ফারাংবেটতে ধরেই আপনার পানি, এই 7 রাস্তা থেকেই পানি। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া সবগুলো খালের ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব না হয় বৃষ্টি হলে এখনও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। সকালে মিরপুরে ভিটামিন A ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা হয় এমন 103টি জায়গা চিহ্নিত করা হয়েছে। জলাবদ্ধতা হলে তাৎক্ষণিকভাবে তা দূর করতে সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। 333 নম্বরে ফোন করে বা সবার ঢাকা অ্যাপের মাধ্যমেও জলাবদ্ধতার তথ্য জানানো যাবে। এছাড়া আগামী বছরের মধ্যে আর কোথাও জলাবদ্ধতা থাকবে না বলেও জানান মেয়র। ভিটামিন A ক্যাম্পেইনে উত্তর সিটির 54টি ওয়ার্ডে 1905টি কেন্দ্রে 60 লাখ শিশুকে 19 জুন পর্যন্ত ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দেন মেয়র।
কারণ বাজারটা বৃষ্টি হলে পুরো কারণ বাজার কিন্তু কোমর পানি হতো, এটি কিন্তু হচ্ছে না। আপনারা যারা মগবাজার, মধুবাগ, শাসাববাড়িতে যারা থাকেন, 34 বছর শাসাববাড়িতে একটু বৃষ্টি হলে কোমর পানি হতো, সে শাসাববাড়ি কিন্তু আমরা এই জলাবদ্ধ থেকে উদ্ধার করেছি। আমরা 103টি জায়গাকে আমরা দেখছি জলবদ্ধতার কারণ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে 22 ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার গণভবনে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে 4টি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2021-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনালু, জাম, আমড়া ও ডুমুরের 4টি চারা রোপণ করেন তিনি। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই গাছ লাগাতে হবে। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজায়ন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্য কমানো ও নতুন কর্মসংস্থান তৈরির কোনো নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। সকালে বাজেট বিষয়ক এক ভার্চুয়াল প্রতিক্রিয়ায় একথা জানায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেম। বৈষম্য দূর করতে কর কাঠামো সংস্কারেরও তাগিদ সংস্থাটির। বিআইডিএস এর তথ্য অনুসারে করোনায় প্রাতিষ্ঠানিক খাতের 13 ভাগ মানুষ চাকরি হারিয়েছেন, আর বেতন কমেছে 25 ভাগ মানুষের। আর বিশ্বব্যাংক বলছে শহরের 66% ও গ্রামের 41% মানুষ কাজ হারিয়েছেন। সানেমের গবেষণায় উঠে এসেছে, করোনায় নতুন করে দরিদ্র হয়েছে 2.5 থেকে 3 কোটি মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় সানেম জানায়, করোনায় দারিদ্র্য ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব ফেলেছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে একে মোকাবেলায় কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি। সংস্থা প্রধানের মন্তব্য, এসডিজি বাস্তবায়নে সহায়ক নয় প্রস্তাবিত বাজেট। প্রতিফলনটা আমরা আশা করেছিলাম, তার থেকে একটা বড় ধরনের গ্যাপ আছে। কোভিড এর কারণে যে বড় ধরনের আর্থিক এবং সামাজিক সংকটের সৃষ্টি হয়েছে, তার একটা প্রপার অ্যানালিসিস কিন্তু বাজেটে আমরা সেই রিফ্লেকশন দেখতে পাই। সানেম আরও জানায়, নতুন অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে 10.7%। রাজস্বের যে লক্ষ্য ধরা হয়েছে তা পূরণও কঠিন। যারা কর দিচ্ছেন তাদের উপর নতুন করে কর না বাড়িয়ে, বরঞ্চ যারা কর দিচ্ছে না বা যে খাতে বা যে উপায়ে তারা কর ফাঁকি দিচ্ছে, সেই উপায়গুলোকে, সেই ট্রানজাকশন গুলোকে করের আওতায় আনা। সংস্থাটির দাবি, কর কাঠামো সংস্কার না হলে বৈষম্য দূর করা সম্ভব নয়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে কর হার কমানোর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ হলেও ফাঁকির প্রবণতা কমবে বলে আশা করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। তবে এনবিআর-এর ভ্যাট আদায় প্রক্রিয়ার সমালোচনা করে হয়রানি বন্ধের তাগিদ এফবিসিসিআই সভাপতির। শনিবার রাজধানীতে আলাদা 2 অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গত এপ্রিল 2021 প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দেয়া হয়েছে নানা কর ছাড়। এতে সামগ্রিক রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস ইএফডির 5ম লটারির ড্র অনুষ্ঠানে এই কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজেটে কর হার কমিয়ে এনবিআর কথা রেখেছে, এতে ফাঁকির প্রবণতা কমবে। এখন আদায়ের জন্য ব্যবসায়ী ও করদাতাদের আন্তরিক হতে হবে। ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফডি মেশিন ভালো কাজে দেবে বলেও আশা তার। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে, আমার সঠিক কর আদায় হবে, এবং আদায় হওয়ার প্রেক্ষিতে আমি আমার যে গ্রোথ বা আমার যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ আমার জন্য সহজ হবে। এবং সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে এবার আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। এদিকে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কর আদায় পদ্ধতির সমালোচনা করেন সংগঠনটির সভাপতি। বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, তবে তা হয়রানিমুক্ত পরিবেশে হতে হবে। জবাবদিহিতা নিশ্চিতে সব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করতে হবে। পাশাপাশি বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ সম্পূর্ণ প্রত্যাহার দাবি তাদের। এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু উনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার। ব্যবসায়ীরা কিন্তু জিডিপি ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, সবই দিতে চায়, তারা একটা হয়রানি এবং সিস্টেমটা যেন ভালো হয়।
সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া উচিত বলেও মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সভাপতি। সরকার 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাইতেছে, তাইলে ইনভেস্টমেন্ট কেন করছেন না? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়ি ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময়ে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি আরও বলেন, নরসিংদী ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাবিব গাড়ি ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানায় পুলিশ। সে জামিনে বেরিয়ে আবারও ছিনতাই চালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া অন্যরা গাড়ির নকল নাম্বার প্লেট ও কাগজপত্র তৈরি করত। ক্রাইমগুলিকে চেস করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো ছিনতাইকারী একটা বড় প্রভাব হলো আনএমপ্লয়মেন্ট, আরেকটা হলো মাদক। এই দুটো জিনিসের দিকে মানে একটা আরেকটার সাথে রিলেটেড এইগুলি বিষয়গুলিতে আমাদের সব জায়গায় কাজ করলে হয়তো কিছুটা কমে যাবে। মোবাইল অ্যাপে যোগাযোগ, পরে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে দেশে আনা হতো LSD, লেনদেন হতো পেপ্যালে। আর এর পেছনে আছেন মূলত বিদেশে পড়াশোনা করে আসা উচ্চবিত্তের তরুণেরা। বিক্রিতেও জড়িত তাদের অনেকে। 2019 সালে দেশে প্রথম লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা LSDর খোঁজ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মহাখালী DOHS-এর 275 নম্বর বাড়ি থেকে আটক হন 2 অভিযুক্ত। পরে আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দেন তারা। মামলার এজাহার বলছে, কানাডায় পড়তে যাওয়ার সুবাদে সেখানকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ হয় ইয়াসির রিদওয়ান আনান ও সৈয়দ আহনাফ আতিফ মাহমুদের। দেশে ফিরে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে দেশে আনেন LSD। কেমিক্যালটা নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে ব্লটিং পেপার, যে পেপারের মধ্যে ওই কেমিক্যালটা দেওয়া হয়। ঠিক একটা টাইপের এরকম একটা এখান থেকে আপনার ড্রাগের অর্ডার দিলে এখান থেকে আপনাকে প্রেরণ করে। এই কিকের মাধ্যমে তারা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করে যোগাযোগ করছে। ভয়ানক এই মাদক রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় বিক্রি করত চক্রটি। তাদের টার্গেট ছিল ধনীর ছেলেমেয়েরা। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের তারা একসাথেই করতো। তো ওই বাসাটাই একসাথে, ও যেহেতু বাইরে বিদেশ থেকে আসছে সেজন্য ওই বাসায় সবাই মিলে একসাথে খেলা দেখছে। ওকে আগে ধরেছে, ওকে ধরার পরে ওর কথার উপরে ভিত্তি করে যে আরো আছে, এই কথাটার উপর ভিত্তি করে বাসাতে তারা খুঁজেছে এবং বাসা থেকেও তারা পেয়েছে। গত সপ্তাহেও আরেক দফা LSD জব্দ করে গোয়েন্দারা। তারা বলছেন, এক ধরনের মেকি স্মার্টনেসের কথা ভেবে এই মাদকে ঝুঁকছে উচ্চবিত্তের তরুণ তরুণীরা। অভিযানের পরও LSDর জন্য ফেসবুকের নানা পেজে ঘুরছেন আসক্তরা। নর্মাল কোনো টেস্টে আসলে এটা বোঝার কোনো সুযোগ নাই। এরা যাদের কাছ থেকে আনছে সে হচ্ছে নেদারল্যান্ড থেকে, নেদারল্যান্ডের টিম নামে এক ভদ্রলোক, তার কাছ থেকে তারা যোগাযোগ হয় এবং অনলাইনের মাধ্যমে তাদের কাছে এটা পরিচিতি তাদের কাছে হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধানের দাবি, বিদেশ থেকে মাদক আনা বন্ধে গঠন করা হবে সাইবার ইউনিট। যেটা মোবাইল টেকার, ইতিমধ্যে আমাদের মোবাইল টেকের বিষয়ে আলাপ হয়েছে এবং সাইবার ইউনিটের জন্য আমরা চেষ্টা করব। আর আমরা একটা ডগ স্কোয়াড করার চেষ্টা করছি। জানেন, ডগ স্কোয়াডের বিরাট একটা ব্যাপার। উচ্চমূল্যের ভয়ানক এই মাদকের ব্যবহার কমাতে বিদেশে পড়াশোনা করে ফেরা শিক্ষার্থীদের দিকে অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অধিদপ্তরের কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম শুনানি শেষে এই আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালের নামে নাশকতা এবং ধর্ষণ সহ 6 মামলায় মামুনুলকে 18 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। গত 30 এপ্রিল মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাদারা ঝর্ণা সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এছাড়া হরতালে নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় আরও 5টি মামলায় তাকে আসামি করা হয়েছে। মামুনুল হক 6টা মামলা 18 দিনের পুলিশ রিমান্ড হয়েছিল। 18 দিন পুলিশ রিমান্ডের সর্বশেষ PBI 3 দিনের পুলিশ রিমান্ড শেষে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নারায়ণগঞ্জে প্রেরণ করে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামিকে CW মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আজকে যে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং 30/3/2021 ওই মামলায় শুনানি হয়েছে। শুনানি হয়ে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করছে।
কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে 52 টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গুদাম রক্ষককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপক রকিবুর রহমান খান। তিনি জানান, গুদামে 110 টনের মতো চিনি মজুত করা ছিল। বৃহস্পতিবার হিসাব মেলাতে গিয়ে প্রায় 52 মেট্রিক টন চিনি কম পাওয়া যায়। পরে কিভাবে চিনি সরানো হয়েছে আর কারা এর সাথে যুক্ত তা বের করতে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত বলেছে রিপোর্ট অনুযায়ী ভুলও হইতে পারে, বেশি হইতে পারে, আরও কম বেশি হইতে পারে। এই তদন্ত কমিটি দেখে আমাকে যেটা দেবে আমি সেই ব্যবস্থা নেব, দায় দেনা নির্ধারণের জন্য। 2023 সালের মধ্যেই বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহমুদ আলী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগেই 17.5% কাজ শেষ হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের জন্য 3য় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের ডিসেম্বরে। এ কাজের জন্য যৌথভাবে দায়িত্ব দেওয়া হয় জাপানের মিৎসুবিশি কর্পোরেশন, ফুজিতা কর্পোরেশন ও স্যামসাংকে। চুক্তি অনুযায়ী 2023 সালের মধ্যেই কাজ বুঝিয়ে দেওয়ার কথা তাদের। এরই মধ্যে টার্মিনালটির 3049টি পিলার মাথা তুলে দাঁড়িয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখতে টার্মিনাল পরিদর্শনে আসেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে। আমাদের একদিনের জন্য এই কাজ কিন্তু বন্ধ হয় নাই এবং এক্সপেক্টেড ছিল আমাদের বর্তমান পর্যন্ত 14.5, কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল প্রোগ্রেস হলো 17.5। সুতরাং কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। 3য় টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে সব ধরনের আধুনিক সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি। ডেফিনেটলি এই টার্মিনাল নির্মাণ হলে তো অনেক সুবিধা, যে বর্তমানে এক্সিস্টিং যে টার্মিনাল তার প্রায় 2 গুণেরও বেশি এবং সমস্ত কিছু অটোমেশন পদ্ধতিতে চলবে। আপনারা দেখেছেন এদের মধ্যে দিয়ে টানেল থাকবে, টানেলে মেট্রো রেলে যাওয়ার এবং হাজি ক্যাম্প থেকে সরাসরি টানেলের মধ্যে দিয়ে হাজি সাহেবরা এসে বিমানে উঠতে পারবে। নতুন টার্মিনালে একই সঙ্গে 37টি বিমানের পার্কিং করার জায়গা থাকবে আর ভেতরে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 11টি বডি স্ক্যানার, 16টি লাগেজ বেল্ট। এছাড়াও থাকবে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সিস্টেম। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 10,234 মানুষের প্রাণহানি হয়েছে, আক্রান্ত 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 37,29,000, শনাক্ত 17,33,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 1,184 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 38,000-এর বেশি মানুষ। যুক্তরাজ্যে করোনা আক্রান্তের হার 2/3 বেড়েছে। গেল এক সপ্তাহে দেশটিতে 1 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাজ্যের কাছে জরুরি ভিত্তিতে টিকা চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। করোনা রোধে হিমশিম খাচ্ছে আর্জেন্টিনা সরকার। দুদিন পর ভারতে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। 24 ঘন্টায় দেশটিতে 3,382 জনের প্রাণহানি হয়েছে। নতুন আক্রান্ত 1,21,000 রোগী। সংক্রমণ কমে আসায় সোমবার থেকে মহারাষ্ট্রে 5 ধাপে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি টিকা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। দিল্লিতে করোনা পরবর্তী নানা জটিলতা নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সেরে ওঠার পরও গুরুতর রোগীদের কয়েক সপ্তাহ পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালগুলো। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাশিয়ার স্পুতনিক টিকা তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক। করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম। আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকা 2 ডোজ করোনার মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে পারে, ডেল্টার বিরুদ্ধে তা মাত্র 5 ভাগের 1 ভাগ পারে। গবেষকেরা দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বেশি হলে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা কমে যায়। মূল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের একটি ডোজ নেওয়ার পর 79% মানুষের দেহে উল্লেখযোগ্য পরিমাণে নিউট্রিলাইজিং অ্যান্টিবডি প্রক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু ব্রিটিশ ভ্যারিয়েন্ট আলফার বিরুদ্ধে 50%, ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার বিরুদ্ধে 32% নেমে এসেছে।
করোনার নতুন ধরনের বিরুদ্ধে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। টিকার ডোজের ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের সিনোভ্যাকের করোনার টিকা দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় টেলিভিশনে সিনোভ্যাক বায়োটেক কোম্পানির প্রধান ইন উইডং এ তথ্য জানান এখন থেকে 3 থেকে 17 বছর বয়সের শিশুদের সিনোভ্যাকের টিকা দেওয়া হবে। বর্তমানে চীনে 18 বছরের বেশিদেরকেই টিকা দেওয়া হয়। এর আগে 1 জুন চীনের দ্বিতীয় টিকা হিসেবে সিনোভ্যাকের করোনাভ্যাকের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংশ্লিষ্টরা জানায় মে মাস নাগাদ বিভিন্ন দেশে সিনোভ্যাকের 60 কোটিরও বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। চীনে গণটিকা কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত 72 কোটি 35 লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। সামনে জিম্বাবুয়ে সফর। ঘরের মাঠে জিম্বাবুয়েকে অনেকটা বলে কয়ে হারায় বাংলাদেশ, কিন্তু নিজের মাঠে টেইলরের দল কম বেশি পরীক্ষা নেয় প্রতিপক্ষের। তারপরও টানা খেলার ক্লান্তিতে টাইগার দলের কেউ যদি বিশ্রাম চান তবে বিবেচনা করা হবে, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। নিউ নর্মালে ক্রিকেট আর নেই আগের মতো। মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষার নাম সুরক্ষা বলয়। তার ওপর 3 ফরম্যাটে টানা খেলার ক্লান্তি তো আছেই। সব মিলিয়ে সুযোগ বুঝে নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসর বা খেলা কমিয়ে দেওয়ার চর্চা কম বেশি গ্রহণযোগ্য এখন বিশ্বজুড়ে। জিম্বাবুয়ে সফরের আগে আরেক দফা সেই চর্চার ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেটে। ক্লান্তিতে যদি কেউ ছুটি চায় তো আপত্তি নেই নির্বাচক প্যানেলের, তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভেবে ছক কষার ভুল করতে চান না আব্দুর রাজ্জাক। সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে বায়োবাবলের মধ্যে থাকা। আমাদের প্লেয়াররা লাস্ট কতদিন ধরে যারা একদম রেগুলার 3টা ফরম্যাট খেলছে তাদের কথা একবার একটু যদি চিন্তা করেন, হিসাব করেন, তো আসলেই কঠিন। ফার্স্ট অফ অল হচ্ছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ না জিম্বাবুয়ে ইন জিম্বাবুয়ে। বাংলাদেশে হলে আমরা বলতাম যে ঠিক আছে আমাদের জন্য তুলনামূলক সহজ, বাট ইন জিম্বাবুয়ে ওটা আমাদের জন্য সহজ প্রতিপক্ষ না, কখনোই না। সাম্প্রতিক সিরিজগুলোতে পারফরমেন্সের বিচারে ব্যাটসম্যানদের চেয়ে এগিয়ে বোলিং ডিপার্টমেন্ট। অনেক অপেক্ষার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও সেই অর্থে প্রত্যাশা মেটাতে পারছেন না ব্যাটসম্যানরা। ঘরোয়াতে সুযোগ কাজে না লাগালে আন্তর্জাতিক ক্রিকেটে সরাসরি ছন্দে ফেরা আরও কঠিন হয়ে যায়, বলছেন সাবেক এই স্পিনার। ব্যাটিং স্টাইল, বোলিং অ্যাকশন চেঞ্জ করে দেওয়াটা আমার কাজ না আপাতত। তো আমি আসলে ইনফরমেশন দিলে এটাই দিতে পারি। তো আসলে লিটনের কথা, যাদেরই কথা বলছে, যে কোনো প্লেয়ার তারা কিন্তু খারাপ খেললে নিজেরাই বুঝে যে তার ভালো করা প্রয়োজন, এবং ভালো করতে হলে সে কার দ্বারস্থ হবে, কোচের দ্বারস্থ হবে। বাজে ফর্ম সত্ত্বেও তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন নির্বাচকেরা। পাশাপাশি তাগিদ বিশ্বকাপের আগে পাওয়া প্রতিটি সুযোগ কাজে লাগানো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট লক্ষ্য বাংলাদেশের। 7 জুনের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ার দল। সকালে জিম সেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন ফুটবলাররা। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে মিডফিল্ডার সোহেল রানার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। তার পরিবর্তে ইব্রাহিমকে দেখা যেতে পারে মূল একাদশে। দিনের পরের অংশে কাতার ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস করবে বেঙ্গল টাইগার্স। আফগানিস্তানের সাথে ড্র লাল সবুজদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিপরীতে কাতারের বিপক্ষে 1-0 গোলের হারে অনেকটাই ব্যাকফুটে ভারত, আর এই সুযোগটাই কাজে লাগাতে চান ফুটবলাররা। তাদের অ্যাটাকিং সাইডটা এবং তাদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট সম্পর্কে আমরা জানি, এবং আমাদের আরও 2টা সেশন আছে। আশা করি ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার এগেইনস্টে ভালো খেলে পয়েন্ট নিয়ে আসবো। নেক্সট ম্যাচ আমাদের 7 তারিখে ইন্ডিয়ার সাথে, তো ওখানে যেন আমরা ভালো করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, নতুন রোগী 1447। সীমান্তে সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বৃষ্টিতে রাজধানীর অলিগলি ও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ভারী বর্ষণ হতে পারে আরও 2-3 দিন।
দারিদ্র্য কমানো, নতুন কর্মসংস্থানের নির্দেশনা নেই বাজেটে, বলছে সানেম। কর কাঠামো সংস্কারের তাগিদ। রাজধানীতে গাড়ি ছিনতাই চক্রের 6 সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।